আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট লেভেল ইংলিশ বিডি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলস এক্সামের ফাইনাল মুভমেন্টের প্রিপারেশন নিয়ে। একটা কথা আছে, শেষ ভালো যা সব ভালো তা। আপনি আইএলস এক্সামের ক্ষেত্রে যদি আপনার শেষ মুহূর্তের প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে পারেন তাহলে আপনি আইএলস এক্সামে ভালো করতে পারবেন। আর যদি আপনি শেষ মুহূর্তের প্রিপারেশনটাতে কোনো উল্টাপাল্টা কিছু করেন তাহলে হয়তো বা আপনার পুরো পরিশ্রমটাই বিফলে চলে যাবে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, যেখানে আমি একদম ডিটেলসে বলবো শেষ মুহূর্তে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন। প্রথমেই আমরা কথা বলবো আপনি কখন বুঝবেন আইএলস এক্সামের জন্য আপনার রেজিস্ট্রেশন করা উচিত। রেজিস্ট্রেশন করলে আপনি আপনার যে স্কোরটা নিয়ে আসতে চান সেটা নিয়ে আসতে পারবেন। এবং আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে এই অংশটুকু দেখার দরকার নেই। দ্বিতীয় ধাপে আমি কথা বলবো আইএলস এক্সামের সবচেয়ে কমন একটা ভুল। রেজিস্ট্রেশন করার পরে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেই ভুলটা করে, যেই কারণে আইএলস এক্সামে ভালো স্কোর নিয়ে আসতে পারে না, সেটা নিয়ে কথা বলবো। থার্ড স্টেপে আমি কথা বলবো কীভাবে পড়াশোনা করবেন রেজিস্ট্রেশন করার পর থেকে। আপনার হাতে যে দিনই সময় থাকে সেই দিনগুলো কীভাবে পড়াশোনা করবেন। ফোর্থ স্টেপে আমি কথা বলবো আপনার হাতে যখন 7 দিন সময় আছে, আইএলস এক্সামের এক্স্যাক্টলি 7 দিন আছে, ওই 1 উইক আপনি কীভাবে পড়াশোনা করবেন। এবং লাস্টলি আপনি এক্সামের আগের রাতে কীভাবে পড়াশোনা করবেন, এটা পঞ্চম ধাপে কথা বলবো। এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে আমি কথা বলবো আপনি এক্সাম হলে বসে কী কী কাজ করবেন যাতে আপনি এক্সামে ভালো পয়েন্ট নিয়ে আসতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আমরা শুরু করি। প্রথমেই আপনি কখন বুঝবেন আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করা উচিত নাকি না। তো এটা যারা রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা স্কিপ করেন, আর যারা রেজিস্ট্রেশন করে নেয় শুধুমাত্র তারাই দেখেন। তো আপনার যদি ডিজায়ার্ড স্কোর হয় ধরে নিচ্ছি 6.5, যেটা একটা স্ট্যান্ডার্ড স্কোর। তো আপনি যদি 6.5 পেতে চান তাহলে আপনি কেমব্রিজের বই বলতে আমি এই বইগুলো বোঝাচ্ছি। ধর এইটা আমার হাতে কেমব্রিজ 18 আছে। তো আপনার কাছে যেই বইটা একদম নতুন, যেটা আপনি এখনও কোনো দিন সলভ করেন নাই, এরকম একটা বই নেবেন। একটা বই বের করার পরে সেই বইয়ে আপনি যে কোনো একটা টেস্ট, যেই টেস্টটা আপনি জীবনে এর আগে কোনো দিন দেন নাই, এরকম একটা টেস্ট বের করবেন। সেই টেস্টটার লিসনিংটা প্লে করবেন। আপনার লিসেনিংয়ে কোনো ধরনের অডিও থামানো যাবে না। একদম এক্সামে যেই রকম হয় প্রথমটা থেকে শুরু করবেন, একদম 40 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত আপনি প্লে করবেন, আপনি আনসারগুলো লিখবেন। রিডিংয়ের ক্ষেত্রেও সেম, আপনি 60 মিনিটের মধ্যে একটা রিডিং টেস্ট দিবেন। এই দুইটা কাজ করার পরে আপনি যেটা করবেন, আপনি আপনার আনসারগুলো মিলাবেন। আপনার যদি 30-এর উপরে আনসার কারেক্ট হয় তাহলে আমি বলবো আপনি রেজিস্ট্রেশন করলে অবশ্যই ইনশাল্লাহ 6.5-এর উপরে পেয়ে যাবেন। যদি একদম নতুন প্রথমবার দিতেছেন এরকম একটা বইয়ে যদি আপনি এই টেস্টটা করেন এবং 30-এর উপরে আপনার যদি স্কোর আসে তাহলে আপনি নির্দ্বিধায় রেজিস্ট্রেশন করতে পারেন। আর যদি 30-এর থেকে কম থাকে, এমন না যে আপনার 25-26টা হয় আপনি 6.5 পাবেন না, ডেফিনেটলি পাইতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো সেফ জোনে থাকার জন্য 30-এর উপরে যখন আপনার স্কোর আসতেছে তখন আপনি রেজিস্ট্রেশন করেন। আর মক টেস্টের স্কোর অনেক সময় ডিরেক্টলি অথেন্টিক হয় না, কারণ মকের কোয়েশ্চনগুলো আইএলস এক্সামের কোয়েশ্চনের মতো স্ট্যান্ডার্ড থাকে না। কেমব্রিজ থেকে যেই কোয়েশ্চনটা দিবে ওইটা সেম লেভেলের কোয়েশ্চেন মকে পাবেন না। কখনো মকে অনেক বেশি ডিফিকাল্ট করে ফেলে, আবার কখনো অনেক বেশি ইজি করে ফেলে। সো মক দিয়ে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন আপনার কতটুকু স্কোর আছে। তো প্রথমত আপনার যখন 30টার কাছাকাছি স্কোর হয়ে যাবে তখন আপনি রেজিস্ট্রেশন করবেন, এটাই মূল কথা। দ্বিতীয় পয়েন্টটা যে রেজিস্ট্রেশন করে ফেলছেন, এরপরে যেই ভুলটা সবচেয়ে বেশি হয়, যে ভুলটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা করে সেটা তারা কনফিডেন্ট থাকে না, তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। রেজিস্ট্রেশন করে ফেলছে অথচ এখনও জানেন না যে তাকে দিয়ে যেই স্কোরটা আসার কথা সেইটা আসবে নাকি না। আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেন তার মানে আপনার ওই লেভেলের কনফিডেন্স আছে বা ওই লেভেলের প্রিপারেশন হয়ে গেছে যেটা দিয়ে আপনি আপনার ডিজায়ার্ড স্কোরটা নিয়ে আসতে পারবেন। এখন যেই জিনিসটা দরকার সেটা আপনার সঠিক মাইন্ডসেটের। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনি যদি আত্মবিশ্বাসী হন, আপনি যদি পজিটিভ থাকেন, আপনার অবশ্যই ভালো একটা স্কোর আসবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি নিজেকে নিয়ে দ্বিধায় থাকেন, আপনার যদি মনে হয় না আমি পারবো না, তাহলে আপনি তো পারবেন না ডেফিনেটলি। এইরকম হওয়ার চান্স নাই যে আপনার মনে একদমই আমি পারবো না, তারপরেও যে আপনি ভালো একটা স্কোর করে আসছেন। যদি করে আসেন তাহলে আমি বলবো আপনার হয়তো বা পটেনশিয়ালিটি আরও বেশি ছিল, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল অনেক ভালো, আপনি যে স্কোর করছেন তার থেকে ভালো স্কোর আপনি করতে পারতেন যদি আপনি কনফিডেন্ট থাকবেন। আর কনফিডেন্ট থাকার জন্য মাত্র 2টা জিনিস আপনার জরুরি। প্রথমত আপনি ইংলিশ টেস্ট দিতেছেন, সো আপনার ইংলিশের বেসিকটা ঠিক আছে নাকি না। বেসিক ঠিক আছে, তারপরে আপনি কিছু ভোকাবুলারি জানেন, মোটামুটি যেই ভোকাবুলারি জানলে আপনি আইএলসে ভালো পয়েন্ট নিয়ে আসতে পারবেন সেইগুলো জানেন। এই 2টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি
নির্দ্বিধায় আইএলস এক্সাম দিতে পারেন, আপনার অবশ্যই ভালো স্কোর আসবে। আর যদি আপনার হচ্ছে বেসিক ইংলিশ ঠিক নাই, আপনার ভোকাবুলারি ভালো না, তাহলে হচ্ছে আপনি কনফিডেন্ট হওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। আমি এখন যেটা রিকমেন্ড করব, আপনি ভোকাবুলারি শিখেন। আর বেসিক ইংলিশ যদি আপনি শিখতে চান, তাহলে আপনি আমাদের 1 মাসের একটা বেসিক ইংলিশের কোর্স আছে, সেই কোর্সে জয়েন হইতে পারে। কোর্সে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। 1 মাসের মধ্যে আমরা আইএলসের জন্য যেই বেসিক ইংলিশগুলো দরকার সেইগুলো আমরা আপনাকে শিখিয়ে দেব। তো কোর্সে আসতে চাইলে আসতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি নিজে নিজে বেসিকটা স্ট্রং করেন আর আপনার ভোকাবুলারির রেঞ্জটা বাড়ান, এতে করে আপনি এক্সামে ভালো করতে পারবেন। তো 2টা পয়েন্ট কথা বলে ফেলছি। প্রথমত, আপনি হচ্ছে 30টার উপরে যখন হবে তখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। দ্বিতীয়ত, আপনি কনফিডেন্ট থাকবেন রেজিস্ট্রেশন করার পরে। আর কনফিডেন্ট যদি একটু কম থাকে তাহলে আপনার বেসিক এবং আপনার ভোকাবুলারি নিয়ে কাজ করেন। থার্ড স্টেপ, আপনি এখন কীভাবে পড়াশোনা করবেন। পড়াশোনা করাটা খুবই সিম্পল। আপনি প্রতিদিন একটা করে লিসনিং টেস্ট দেন, একটা করে রিডিং টেস্ট দেন, একটা করে রাইটিং। টাস্ক 1, টাস্ক 2 আপনি সলভ করেন। লিসেনিংয়ের পুরো টেস্ট একদম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। রিডিংয়ের পেসেজ 1, পেসেজ 2, পেসেজ 3 সবগুলো আপনি টাইম লিমিট এক্সামে যেই রকম হবে ওইভাবেই আপনি প্র্যাকটিস করেন বাসায়। সেই সাথে রাইটিংও টাস্ক 1, টাস্ক 2 একই দিনে আপনাকে লিখতে হবে। তারপরে স্পিকিং আপনি কোনো একজন পার্টনারের সাথে একটু প্র্যাকটিস করেন। তারপরে লাস্টলি হচ্ছে আপনি আপনার ভুলগুলো অ্যানালাইসিস করেন। আপনি যদি আপনার যেই জায়গাগুলোতে সমস্যা সেইগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনার স্কোর ইমপ্রুভ হবে। তো আপনি হচ্ছে ডেইলি একটা করে টেস্ট দিবেন আর হচ্ছে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন। এই ধারা অনুযায়ী আপনি প্রতিদিন পড়তে থাকেন। স্পিকিংয়ের জন্য মাক্কার সাইয়েন্সের বইটা পড়েন। মাক্কার সাইয়েন্সের স্পিকিংয়ের বইটা অনেক ভালো। প্রথম 30টা কিউ কার্ড খুব ভালো করে পড়ে যান, এখান থেকে অনেক সময় কমন থাকে। আর বইয়ের ভার্সনটা দেখে নেবেন, আপনি যেই দিন এক্সাম দিতেছেন সেই দিনের অনুযায়ী লেটেস্ট ভার্সন আছে নাকি না সেইটাই আপনাকে দেখতে হবে। তারপরে প্রথম 30টা কিউ কার্ড খুব ভালো করে পড়ে যান, ইনশাল্লাহ একটা হয়তো বা কমন পেয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন। তারপরে আপনার হাতে যখন মাত্র 1 সপ্তাহ সময় আছে তখন আপনি একটু প্রিপারেশনটাকে বাড়াইতে হবে। আপনার প্রিপারেশনে আরও বেশি সময় দিতে হবে। কী করবেন আমি বলবো, আগে যেভাবে অ্যানালাইসিস করতেছিলেন অনেক বেশি আপনি কোয়ালিটির দিকে ফোকাস করতেছিলেন আপনার যাতে ইমপ্রুভ হয়। লাস্ট উইকে এসে আপনি কোয়ান্টিটির দিকে ফোকাস করেন। কেন ফোকাস করবেন? কারণ আপনি হচ্ছে যখন কোয়ান্টিটির দিকে ফোকাস করবেন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে। ধরে নেন একজন রানার যে দৌড়ায় সে হচ্ছে রেগুলারলি 20 কিলোমিটার দৌড়াতে পারে। এখন তাকে যদি হঠাৎ করে 10 কিলোমিটারের একটা রানিংয়ে কোনো একটা কম্পিটিশনে নিয়ে আসা হয়, সে ইজিলি এইটা পার পেয়ে যাবে, রাইট? আর যে হচ্ছে 10 কিলোমিটার অনেক কষ্ট করে দৌড়ায় তার জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো আপনার ক্ষেত্রেও সেম, আপনি হচ্ছে ডেইলি একসাথে 3টা বা 2টা, প্রথম দিকে 2টা করে মক টেস্ট দিবেন, মানে 2টা লিসেনিং। একটা লিসেনিং শেষ হয়েছে তারপর আরেকটা প্লে করবেন, মাঝখানে কোনো ব্রেক নাই। 2টা রিডিং এভাবে প্র্যাকটিস করবেন। রাইটিং আপনি একটাই প্র্যাকটিস করেন, সমস্যা নেই। তো এটা আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন এক্সামের লাস্টে 7 দিন। তো এটা করলে আপনার লাভ হবে, আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। আর এটা করার পরে আপনি আনসার কয়টা হইলো না অ্যানালাইসিসের দিকে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। যদি আপনি দিতে পারেন খুবই ভালো, আর না দিলেও আপনার চলবে। লাস্টের দিকে এক্সামের যখন আপনার হাতে মাত্র 2 দিন 3 দিন আছে, ডেইলি 3টা করে টেস্ট দেন, অথবা আপনি যদি পারেন 4টা করে টেস্ট দেন। এতে করে আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে আর আপনার স্কোর কয়টা হইলো না হইলো এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই এই স্টেপে এসে। লাস্টলি, এক্সামের আগের দিন আপনি কীভাবে পড়াশোনা করবেন। এক্সামের আগের দিন খুব বেশি পড়াশোনা করার দরকার নেই। এক্সামের আগের দিন আপনি জাস্ট নেক্সট দিন যে এক্সামটা দিবেন সেই এক্সামের মতো করে একটা টেস্ট দিয়ে দেন। আপনি একটা হচ্ছে লিসেনিং, একটা রিডিং, একটা রাইটিং, এইগুলো প্র্যাকটিস করে নেন। তারপরে হচ্ছে আপনি যদি রাতে পড়তে হয় তাহলে একমাত্র আমি বলবো যে কিছু ভোকাবুলারি দেখতে পারেন রাইটিংয়ের জন্য, ফ্রেজেস, ভোকাবুলারি, কোন ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন এইগুলো দেখতে পারেন। এছাড়া আর কোনো কিছু দেখার দরকার নেই। আর লাস্টলি হচ্ছে এক্সামের আগের দিন সকালে আপনি হচ্ছে পড়াশোনা করার দরকার নেই। আপনি সকালে উঠে খাওয়া দাওয়া করে, খুব বেশি খাবেন না, যাতে আপনার মোটামুটি লিমিটে খাবেন, সো দ্যাট আপনার এক্সাম হলে যাওয়ার পরে আপনার ওয়াশরুম ইউজ করতে না হয়। ওয়াশরুম ইউজ করা লাগলে আপনাকে ওইটা হচ্ছে ওরা এক্সামের টাইম থেকে কাউন্ট করবে। তো এটা হচ্ছে লাস্ট ডে প্রিপারেশন। আর এক্সামে হলে যাওয়ার আগে একটু এটা এনশিওর করে নেবেন যে আপনি এনাফ কাপড় নিতেছেন, ঠান্ডার কাপড়, কারণ ওইখানে টেম্পারেচার, এসি টেম্পারেচার অনেক লো থাকে। সো আপনি হচ্ছে মোটামুটি এমন একটা পোশাক পরে যাবেন যাতে আপনার এসি টেম্পারেচারটা লো হইলেও আপনার যাতে সমস্যা না হয়। আর যদি আপনার প্রপার কাপড় চোপড় না থাকে, আপনি যদি একদম খুবই নর্মালি ক্যাজুয়ালি চলে যান আর ওইখানে যে আপনার যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে আপনি এক্সামে পুরোপুরি ফোকাস করতে পারবেন না। আর ওরা আপনার জন্য ওদের টেম্পারেচার, এসি টেম্পারেচার বাড়াবে না মোস্ট প্রবাবলি। সো আপনাকেই প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এখন হচ্ছে এইগুলো হচ্ছে আপনি এক্সামের
হলে যাওয়ার আগ পর্যন্ত এইগুলো করবেন। আর আপনার যেই রিপোর্টিং টাইমটা দিবে নর্মালি 11টায় দেয়, একটা এক্সাম শুরু হয়। সো আপনার যদি একটু লেট হয় সমস্যা নেই, 11টা থেকে আপনার, কারণ আপনার এক্সাম তো একটায়। সো একটার আগে আপনি যদি হলে উপস্থিত থাকেন তাইলেই হলো, মানে এক্সাম হলে ডিরেক্টলি চলে যাইতে পারেন তাইলেই হলো। তো এতটুকুই হচ্ছে এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত। এক্সাম হলে যেয়ে আপনি কী কী কাজ করবেন? এক্সাম হলে যেয়ে প্রথমেই তো আপনাকে লিসনিং টেস্ট দিবে। তো লিসনিং টেস্ট শুরু হওয়ার পরে আপনি হচ্ছে যেইভাবে অডিওটা যাইতেছে সেইভাবে আনসার করবেন। একটা যদি ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি পরবর্তীটাতে মুভ করেন। যদি আপনি প্রথমটা আগেরটা নিয়ে চিন্তা করেন যে এটা মিস হয়ে গেছে, ওইটা তো আপনি পাবেনই না, পরেরগুলো আপনার মিস হবে। দ্যাটস ওয়াই লিসেনিংয়ে আপনি যেই ট্র্যাকে অডিওটা যাইতেছে সেই ট্র্যাকে আপনি আনসারগুলো করে যাবেন। তারপরে স্পেলিংয়ের দিকে খেয়াল রাখবেন। অনেক সময় প্লুরাল, সিঙ্গুলার এইগুলো নিয়ে আমরা অনেক কনফিউশনে থাকি। মানে আনসার বলছে প্লুরাল, আপনি সিঙ্গুলার আনসার দিয়ে দিলে ওরা ওইটাকে ইনকারেক্ট ধরে নেবে। সো আপনি হচ্ছে এস, ইএস এইগুলো দেখবেন। যদি একদম কনফিউজ থাকেন, পুরো সেন্টেন্সটা পড়বেন, সেন্টেন্সের ভার্বটার সাথে মিলাবেন যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল হইতে পারে। আর আদারওয়াইজ হচ্ছে শুনলেই এইগুলো বোঝা যায়, খুব বেশি এরকম কনফিউশন থাকে না। আর স্পেলিংটা সুন্দরভাবে লেখা ট্রাই করবেন। এটা হচ্ছে লিসনিংয়ের পরে হচ্ছে অডিওটা শেষ হওয়ার পরে আপনাকে 10 মিনিট টাইম দিবে আপনার আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করার জন্য। কেয়ারফুলি আনসারগুলো ট্রান্সফার করবেন। অনেকের দেখা যায় ধরেন 58 নম্বরের আনসারটা 17 নম্বরে লিখে দিছে, তারপরে সিরিয়ালি সবগুলো ভুল হইতেছে। এভাবে যাতে না হয় আপনার হচ্ছে সঠিক নাম্বারটা সঠিক বক্সে আপনি লিখবেন। এটা হচ্ছে লিসনিংয়ের টিপস। রিডিংয়ের ক্ষেত্রে আপনি যখন রিডিংয়ের টেস্ট শুরু হবে তখন হচ্ছে আপনি মাথায় রাখবেন যে আপনি সিকোয়েন্সিয়ালি আনসার করবেন, অর্ডার অনুযায়ী। আপনার 1 নম্বর কোয়েশ্চেন আগে আনসার করবেন, 2 নম্বরের পরে, 3 নম্বরের পরে, এইভাবে যাবেন। যদি আপনি প্রথমেই হচ্ছে একদম শেষের দিকে থেকে শুরু করেন তাহলে আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে। প্রশ্নগুলো অর্ডার অনুযায়ী আসে। কোনো একটা প্রশ্নে যদি খুব বেশি সময় লেগে যায় যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, ওইটা জাস্ট স্কিপ করে পরবর্তী কোয়েশ্চেনে আপনি চলে যান, যাতে আপনার টাইমটা সেভ হয়ে যায়। আর পরে এক্সামের শেষে আপনি আনসারটা লিখে দিন। আর হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে আপনি একটা বক্সও খালি রাখবেন না। আপনার যা মাথায় আসে সব কিছু, মানে আপনার যেইটা হচ্ছে একদম আপনি পরে টাইম দিয়ে মিলাইতে পারতেছেন না। ধরে নেন এক্সামের লাস্টের 4টা কোয়েশ্চেন আসছে, ইয়েস নো নট গিভেন, আপনি ওইগুলো 4টা বক্সে ইয়েস লিখে দিয়ে আসেন। আপনার যদি একটাও হয় তাইলে আপনার 1 মার্ক পাইতেছেন, 2টা হইলে তো আরও ভালো। আর এইভাবে যদি আপনার 1-2 জন্য আপনার কিন্তু আইএলসের ওভারঅল ব্যান্ডেও কিন্তু অনেক সময় ইম্প্যাক্ট রাখে, এটা আপনারা অনেকেই জানেন। তো আপনি সবগুলো আনসার লিখে দিবেন। ইভেন আপনি যদি টাইমে ম্যানেজ করতে না পারেন, র্যান্ডমলি লিখে দিয়ে আসেন, এতে করে আপনার রিডিংয়ে উপকার আসবে। এই কাজটা আপনি লিসনিংয়েও করবেন। আপনার যদি কোনো 1-2টা আপনি না জানেন, র্যান্ডমলি কিছু একটা লিখে দিয়ে আসেন যেটা হচ্ছে রিলেভেন্ট হইলেও হয়ে যাইতে পারে, বা কোনো একটা জিনিস নিয়ে কনফিউশন আছে, এরকম কিছু লিখে দিয়ে আসবেন। তো রিডিং, লিসনিং, তারপরে হচ্ছে আপনার রিডিং লিসনিং শেষ হওয়ার পরে রাইটিং শুরু হবে। রাইটিংয়ে আপনি টাস্ক 1 প্রথমে শুরু করবেন, তারপরে টাস্ক 2। আর 2টা টাস্ক 1, টাস্ক 2 2টা লেখার আগেই আপনি প্রপার একটা প্ল্যানিং করে নেবেন, আমি এই আইডিয়াগুলো দিয়ে লিখবো। এতে করে আপনার হচ্ছে লেখাটা অনেক অর্গানাইজড হয়ে যাবে। তো এই কাজগুলো যদি আপনি ফলো করেন তারপরে আপনার এক্সামটা অনেক ভালো হবে। আর স্পিকিংয়ে যেই দিন আপনার এক্সাম থাকবে ওই দিন আমি বলবো আপনি জাস্ট কনফিডেন্ট থাকেন, আপনি জাস্ট একটা ক্যাজুয়াল কনভারসেশন হিসাবে নেন, আপনার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন এইভাবেই মনে করবেন, আর কনফিডেন্টলি কথা বলে আসবেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। এবং এতটুকুই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।